জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি তৌহিদুর রহমান। সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যের সময় দুই দফা অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পরে বসেই বক্তব্য রাখেন তিনি। বিকেল 5:15টার দিকে প্রধান অতিথির বক্তব্য শুরু করার পরপরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডাক্তার শফিকুর রহমান। এরপর মাত্র 1 মিনিটের মধ্যে আবারও বক্তব্যের জন্য ডায়াসের সামনে দাঁড়ালে অসুস্থ হয়ে বসে পড়েন। এ সময় মঞ্চের নেতৃবৃন্দকে বসে পড়তে বলে মাইকে শুরু করেন বক্তব্য। পিনপতন নীরবতায় পুরো সমাবেশে স্বাভাবিকভাবেই বক্তব্য দেন জামায়াতের আমির। বলেন, ফ্যাসিবাদের পর চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে চাই, এই জন্য দলের মনোনীত প্রার্থীদের পক্ষে সমর্থন চান তিনি। একই সঙ্গে পুরনো ব্যবস্থাপনায় বাংলাদেশ চলবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। অন্তত 10 মিনিট বক্তব্য দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশ শেষ করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহ তাআলার মেহেরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে, তাহলে আমি এসেছি বাংলাদেশের 18 কোটি মানুষের একজন হয়ে কথা বলতে। আমি শিশুদের বন্ধু, আমি যুবকদের ভাই, আমি বয়স্কদের সহযোদ্ধা, আমার বোনদের আমি ভাই। সুতরাং তাদের মুক্তির জন্যই আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম। আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করে নাই, এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন। আমি বলতে চাই, কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয়। রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী, চা বাগানের একজন শ্রমিক, রক্ত পানি করা ঘাম জড়ানো আমার একজন রিক্সা চালক ভাই মাঠে ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক মুঠো ভাত তুলে দিতে চায়, আমার সেই কৃষক বন্ধুটি, আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশে বিএনপি দাওয়াত পায়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর একটি হোটেলের এক গোলটেবিল বৈঠকে কথা বলেন তিনি। কয়েকটি আসনের আশায় রাজনৈতিক দলগুলো ক্ষুদ্র চিন্তা পরিহার করতে পারছে না মন্তব্য করে তিনি বলেন, তাদের একগুঁয়েমিতে দেশে বড় পরিবর্তন সম্ভব নয়। পিআর নিয়ে সব রাজনৈতিক দল ব্যস্ত, তবে গণতন্ত্র সুসংহত করতে কারো উদ্যোগ নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। কয়েকটি আসনের আশায় রাজনৈতিক দলগুলো ক্ষুদ্র চিন্তা পরিহার করতে পারছে না মন্তব্য করে তিনি বলেন, তাদের একগুঁয়েমিতে দেশে বড় পরিবর্তন সম্ভব নয়। বিএনপি সংস্কারের পক্ষে, তবে অন্যরা তেমন নয় বলেও মনে করেন সালাউদ্দিন আহমেদ। আরও বলেন, নির্বাচন ঘিরে গুজবকে মোকাবিলা করা প্রশাসনের জন্য চ্যালেঞ্জের হবে। 5ই আগস্টের আগে আমরা সব এক ছিলাম, 5ই আগস্টের পরে সবাই সেপারেট হয়ে গেছে। এখন এক একজন এক একটা কুঠুরি হয়ে গেছে, পিতার সম্পত্তি সব বাগবাটোরা হয়ে গেছে। এখন নিজেদের মধ্যে লড়াই করো, আরামে আছে দিল্লিওয়ালা। তো সেই অবস্থার মধ্যেই সবাই পিআর পিআর করে চিল্লাচ্ছে। আজকেও পিআর পিআর করে মহাসমাবেশটা করছে। তা আমাকে একজন জিজ্ঞেস করছিল যে প্রথম যে পার্টিটা পিআর এর নামে ওখানে সমাবেশ করেছে, তাদের দাবিটা তো সবাই উচ্চারণ করছে। যারা আবার জিজ্ঞেস করেছে তারা আবার আজকে মিটিং করছে। তো বলে যে ওনারা কয়টা পাবে? তা আমি বললাম যে যদি সোহরাওয়ার্দী উদ্যানকে একটা নির্বাচনী এলাকা ঘোষণা করা হয়, একটা পেতে পারে। তো এখন তাদের যাদের এই অবস্থা, তারা পিআর নিয়ে মহাব্যস্ত।
সংখ্যানুপাতিক নির্বাচন কেউ না বুঝলেও দেশের সংস্কার থেমে থাকবে না বলে আশাবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে কক্সবাজার শহর থেকে এনসিপির জুলাই পদযাত্রা শুরু করে একথা বলেন তিনি। দেশে কোনো মাফিয়াতন্ত্র, স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্র চলতে দেয়া হবে না বলেও ঘোষণা দেন নাহিদ। এ সময় শেখ হাসিনা দেশ জুড়ে ছোট ছোট গডফাদার তৈরি করেছে উল্লেখ করে আর নতুন কোনো গডফাদার তৈরি হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এর আগে সকালে এনসিপির ১৯তম দিনের পদযাত্রায় পৌঁছায় সমুদ্র শহর কক্সবাজারে। স্লোগান, ব্যানার হাতে জড়ো হন অসংখ্য নেতাকর্মী। কে সংস্কার উচ্চারণ উচ্চকক্ষ বোঝে না তা জনগণের বিবেচ্য নয় বলেও দাবি করেন নাহিদ। সংস্কার কোনো দলের পক্ষে বিপক্ষে নয়, এটি বাংলাদেশের পক্ষে। অথচ একটি দল সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন এনসিপির নেতা। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে, গ্যার দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে, আবার নাকি সেই সংস্কার বুঝে না। না বললাম, কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী, যে পিয়ার বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে ইনশাআল্লাহ। শেখ হাসিনার গডফাদার, তার আন্ডার এরকম ছোট ছোট গডফাদার পুরা বাংলাদেশ জুড়ে ছিল। আমরা সেই গডফাদার তন্ত্র ব্যবস্থার বিলোপ ঘটিয়েছি। মাফিয়াতন্ত্র, গডফাদার তন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, এই সব কিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। জনগণের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। কে পিয়ার বুঝে, কে পিয়ার বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে একথা জানান তিনি। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টার যে সময় বলেছেন সে সময় নির্বাচন হবে। নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ প্রস্তুত করা হবে এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে বলেও জানান তিনি। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন বিষয়ে প্রেস সচিব বলেন, বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দল ও কমিশনগুলো কথা বলছে এবং সবাই খুব আন্তরিকভাবে সাথে বিষয়টি আলোচনা করছে। এইগুলা দূর করতে গেলে নির্বাচন ঠিক যে সময়ে বলা হয়েছে ঠিক সে সময়ে হবে এবং আপনারা দেখবেন যে খুব সুন্দর পরিবেশে পিসফুল একটা নির্বাচন হবে এবং বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। প্রফেসর ইউনূস এটা বারবার বলছেন, আমরা আবারও বলি, নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই। মানবাধিকারের সুরক্ষা, আইনি সহায়তা সহ প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সংক্রান্ত সহায়তার লক্ষ্যে বাংলাদেশে OHCHR মিশন খোলা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোর আদর্শিক অবস্থান নিয়ে সমাজের একটি অংশের উদ্বেগ জানিয়েছে। কারণ বাংলাদেশের সমাজ ব্যবস্থা শক্তিশালী সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই মিশনে মানবাধিকারের যে কোনো গুরুতর লঙ্ঘনের প্রতিরোধ ও প্রতিকার, বিগত সরকারের মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিতে গুরুত্ব দিবে। জাতিসংঘে বাংলাদেশের সাংস্কৃতিক এবং ধর্মীয় বাস্তবতার প্রতি পূর্ণ সম্মান রাখবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 14 ঘন্টা শিথিলের পর গোপালগঞ্জে ফের কারফিউ শুরু হয়েছে। এ নিয়ে আরও জানতে যুক্ত হয়েছেন সাজিদ আরাফাত। সাজিদ, কারফিউ বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। তৌহিদ, ঠিক রাত 8টায় গোপালগঞ্জে আবারও কারফিউ শুরু হচ্ছে, যেটি চলবে আগামীকাল সকাল 6টা পর্যন্ত। একেবারে এই মুহূর্তের চিত্র যদি দেখাতে চাই, আমরা গোপালগঞ্জের শহরের লঞ্চঘাট এলাকায় আছি। অনেকটাই পিনপতন, নীরবতা নেমে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে রয়েছেন। আমরা বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দেখছি, প্রধান সড়কগুলোতে বা গোপালগঞ্জের যে প্রবেশ পথগুলো সেগুলোতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কঠোর অবস্থান বজায় রেখেছেন। সেখানে
তারা দায়িত্ব পালন করছেন এবং শহরের যে মার্কেট বলি বা শপিং মল যেই দোকানপাট ছিল, ব্যবসা প্রতিষ্ঠান, সবগুলো কিন্তু রীতিমতো এর মধ্যেই 8টার আগেই বন্ধ হয়ে গিয়েছে। আমরা এর আগের বুলেটিনেও যেমনটি বলছিলাম যে সন্ধ্যা নামার কিছুক্ষণ আগেই মাইকিং করা হচ্ছিল, পুরো শহরে মাইকিং করা হয়েছে যে কারফিউর যে আবারও যে নির্ধারিত সময় বাড়ানো হয়েছে রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত, সেটি এখানকার জনগণকে, স্থানীয় মানুষদেরকে জানানোর জন্য মাইকিং করা হচ্ছে। সেই মাইকিংয়ের পর কিন্তু আমরা দেখেছি যে লোকজন যারা বাইরে ছিলেন তারা কিন্তু নিজের ঘরে ফিরে গেছেন এবং যারা ব্যবসা প্রতিষ্ঠান চলছিল যেগুলো, সেগুলো বন্ধ হয়ে গিয়েছে। এবং এই মাত্র আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে 8টার দিকেই কিন্তু সেই নির্ধারিত সময় শুরু হয়ে গেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও কিন্তু আমরা দেখছি যে এখানে সতর্ক অবস্থানে আছেন এবং অন্যান্য জায়গায় আমরা দেখেছি কোনো জায়গায় তল্লাশি চলছে, চেকিং চলছে, সেগুলো আমরা দেখেছি। এবং আজ সারাদিন ছিলাম গোপালগঞ্জে এবং আজকে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু শিথিল ছিল এই কারফিউ। শিথিল থাকার জন্যই কিন্তু লোকজনের আমরা অন্যান্য দিনের চেয়ে আমরা আজকে স্বাভাবিকভাবে বেশি লোকজন দেখেছি, যারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন কিংবা দোকানপাটে বাজার সদাই করার জন্য অনেক মানুষ কিন্তু বের হয়েছিলেন। গাড়ি ঘোড়ার চলাচলও কিন্তু আমরা দেখেছি বেশ বেড়ে গিয়েছিল। তবে এই সন্ধ্যার পর থেকে আবারও কিন্তু একেবারে পিনপত্তন নীরবতা নেমে এসেছে। পুরো শহর অনেকটাই বলা চলে যে এখন শান্ত, নীরব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আছেন। এবং যেই ঘটনার পরিপ্রেক্ষিতে আসলে এই কারফিউ চলছে সেটি গত বুধবার এখানে এনসিপির সমাবেশ হয়েছিল, সেই সমাবেশে সংঘর্ষ, তাদের উপরে হামলার পরই কিন্তু এই ধরনের এই কারফিউ এখন পর্যন্ত চলছে। তো এটি আর জেলা পরিষদ থেকে জানানো হয়েছে এই বৃদ্ধির ঘটনা এবং থানা থেকে আমরা যেটি তথ্য পেয়েছি যে এখন পর্যন্ত 3টি মামলা হয়েছে, সেই মামলায় 283 জন এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। মোটা দাগে বলা চলে গোপালগঞ্জে এই বিষয়গুলো এখন পর্যন্ত সবশেষ তথ্য এবং আগামীকাল 6টার পরে আরও বৃদ্ধি করা হবে কিনা বা শিথিল হবে কিনা সেটি আগামীকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হবে। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ খবর। গোপালগঞ্জের কারফিউর সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। গোপালগঞ্জে নিহতদের ময়নাতদন্ত না করে দাফন করার মরদেহ প্রয়োজনে কবর থেকে তোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই কথা বলেন। এ সময় গোপালগঞ্জের ঘটনা সরাসরি সম্প্রচার করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে ঘটনাস্থলে যারা ছিলেন না, ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত না করতে তাদের আহ্বান জানান তিনি। জীবন বাজি রেখে যারা লাইভ করছে সেই সাংবাদিক ভাই এবং বোনদের আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। যেহেতু এই আপনারা এটা লাইভ করছেন যারা, তাদের মনে হয় এই ধরনের প্রশ্নগুলি থাকবে না। ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলির যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা যায়। মালিকপক্ষ কোনো শ্রমিককেই কালো তালিকাভুক্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। শনিবার সাভারে শহীদদের স্মরণে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা 2025 পালনে শ্রমিক সমাবেশে যোগ দিয়ে তিনি একথা বলেন। ট্রেড ইউনিয়ন এবং কোনো শ্রমিককে কোনো মালিক কালা তালিকাভুক্ত করতে পারবে না, এটারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এটা করতে গেলে মন্ত্রণালয়ের কাছেই আমরা এই ক্ষমতাটা রাখতে চাচ্ছি। ভবিষ্যতে যন্ত্র কৌশল ও প্রায়োগিক বিজ্ঞানের ক্ষেত্রে নতুন উদ্ভাবন টেকসই উন্নয়নের দ্বার উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার MIOSTর শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েন্স সায়েন্সের বিষয়ক 3য় আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে তিনি একথা বলেন ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আয়োজন। সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রুনেই, মিশর, চীন, কানাডা সহ বেশ কয়েকটি দেশ অংশ নেয়। সম্মেলনে উৎপাদন প্রকৌশল, নবায়নযোগ্য শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, তাপ প্রকৌশল, মহাকাশ, অ্যারোডাইনামিক্স, রোবোটিক্স সহ নানা দিক নিয়ে গবেষণা ও প্রবন্ধ উপস্থাপন করা হয়। সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় আহত হয়েছেন অন্তত 30 জন। বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি। স্থানীয় সময় দুপুর 2টার দিকে শহরটির ইস্ট
হলিউডে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে 10 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেসের পুলিশ। প্রাথমিক চিকিৎসার সময় দেখা যায় গুরুতর আহতদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। ঘটনার কারণ উদ্ঘাটনে এরই মধ্যে তদন্ত শুরু করেছে মার্কিন পুলিশ। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।